মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা স্মরণবতী পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম অর্জুন গুরু দ্রোণের পরীক্ষায় সসম্মানে পাশ করে গেছেন। যখন অন্য সব কৌরব পাণ্ডব ভাইয়েরা পাখির মাথার সাথে সাথে অন্য সব কিছুও দেখতে পাচ্ছিল, অর্জুন শুধুই দেখতে পাচ্ছিলেন পাখির মাথা। তিনি এমনকি নিজের গুরুকেও দেখতে পাচ্ছিলেন না। অর্জুনের মনঃসংযোগে দ্রোণ রোমাঞ্চিত হয়েছিলেন, বুঝেছিলেন তার ছাত্র তৈরি হয়ে গেছে। এরপর একদিন গঙ্গা স্নানে গিয়ে হাঙর কুমির জাতীয় কিছু দ্রোণাচার্যের পা কামড়ে ধরে এবং তিনি নিজেই বিপন্মুক্ত হতে পারলেও শিষ্যদের উদ্দেশ্যে চিৎকার করে সাহায্য চান। অন্যেরা যখন হতচকিত অবস্থা কাটিয়ে ওঠেনি, তার মধ্যেই অর্জুন পরপর 5টি তীর ছুঁড়ে জন্তুটিকে খণ্ড খণ্ড করে দেন। দ্রোণ অর্জুনের লক্ষ্যভেদের সঙ্গে সঙ্গে আকস্মিকতার পরিচয় পেয়ে গেলেন। তিনি অর্জুনকে দিব্য অস্ত্র ব্রহ্মশির ক্ষেপণ এবং সম্বরণের বিদ্যা শিখিয়ে দিলেন। সাথে সাবধান করে দিলেন এই বলে যে এই ব্রহ্মাস্ত্র মানুষ ছাড়া অন্য কোনো শত্রুর বিরুদ্ধে কেবল প্রয়োগ করা যাবে। তো দ্রোণ যে অর্জুনকে কথা দিয়েছিলেন, তোমাকেই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরে পরিণত করব, সেই কথা তিনি রাখলেন। এরপর দ্রোণাচার্য একদিন কৌরব পাণ্ডব রাজকুমারদের ডেকে বললেন, তোমরা যেমন অস্ত্রাভ্যাস করে যাচ্ছ তেমনই করে যাও। তোমাদের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা। তোমাদের পিতা মাতা গুরুজনেরা আমার হাতে তোমাদের তুলে দিয়েছিলেন, অতএব তাদের সামনে অস্ত্রবিদ্যা প্রদর্শন করে আমার মান রাখতে হবে তোমাদের। এবারে দ্রোণাচার্য চলে এলেন রাজধানীতে। হস্তিনাপুরের বর্ধমান পুরদ্বার দিয়ে প্রবেশ করে সরাসরি রাজসভায় এলেন। ধৃতরাষ্ট্র তখন সিংহাসনে বসে আছেন। তাঁর চারপাশে বসে আছেন ধৃতরাষ্ট্রের মন্ত্রীরা, কৃপাচার্য, সোমদত্ত, বাল্মীক, ভীষ্ম, বিদুর এবং স্বয়ং সত্যবতী নন্দন ব্যাস। দ্রোণাচার্য সকলকে উদ্দেশ্য করে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, আপনার কুমারেরা সকলেই যথোচিত বিদ্যা লাভ করেছে। এখন আপনি যদি অনুমতি করেন তবে কুমারগণ তাদের শিক্ষা প্রদর্শন করতে পারে। ধৃতরাষ্ট্র খুব খুশি হয়ে বিদুরকে নির্দেশ দিলেন অস্ত্র শিক্ষা প্রদর্শনের মঞ্চ তৈরির জন্য। মহামতি বিদুর ধৃতরাষ্ট্রকে অভিবাদন জানিয়ে দ্রোণাচার্যের সঙ্গে বাইরে এলেন। রাজগৃহের বাইরেই একটি বড় জায়গা পছন্দ করলেন দ্রোণ এবং বিদুর। অস্ত্র শিক্ষা প্রদর্শনের জন্য ঠিক কতখানি জায়গা লাগবে দ্রোণাচার্য সেটা নিজে মেপে নিলেন। দ্রোণাচার্য ঠিক করে নিলেন, ধনুশ্বরের শিক্ষা প্রদর্শন করতে যত জায়গা লাগবে তার চেয়ে বেশি জায়গা লাগবে গদা যুদ্ধের ক্ষেত্রে, আবার তার চেয়েও বেশি জায়গা লাগবে বর্ষা ক্ষেপণে বা অসি যুদ্ধে। তিনি সবগুলি অস্ত্রের চালনচিত্র মাথায় রেখে বেশ বড় একটা জায়গা মেপে দিলেন বিদুরকে। দ্রোণাচার্য যে জায়গাটা বাছলেন সেটা সমতল ভূমি, কোনো গাছ নেই, এমনকি গাছ কাটা হয়ে গেছে, তার কর্তৃত্ব মূল পড়ে আছে, এমনটিও দ্রোণাচার্যের প্রদর্শনীর ক্ষেত্রে অসুবিধাজনক। অতএব গাছ নেই, বৃক্ষমূলের অবশেষ নেই এবং সেই জায়গাটা উত্তর দিকে খানিকটা ঢালু হয়ে গেছে, এমন একটা জায়গা পছন্দ করলেন দ্রোণাচার্য। ঢালটা এই জন্য দরকার যাতে বৃষ্টি হলে জল না দাঁড়ায়। দ্রোণাচার্য রঙ্গভূমির সফলতার উদ্দেশ্যে ভূমি পূজা করবেন বলে একটি দিন ঠিক করে নিজের শিক্ষালয়ে ফিরে গেলেন। রঙ্গমঞ্চের ভিত পুজোর দিন সকাল থেকে এক বাজনাদার জমির ঢালু জায়গাটায় দাঁড়িয়ে ডিম ডিম বাজাতে লাগলো। মাঝে মাঝে বাজনা থামিয়ে এসে ঘোষণা করতে লাগলো, হস্তিনাপুরের নগরবাসীরা, জনপদবাসীরা সবাই শুনুন, এই জমির ওপর দাঁড়িয়ে কুরুবাড়ির রাজকুমারেরা সব অস্ত্র শিক্ষার কৌশল দেখাবেন। আজকে শুভ যোগে শুভ নক্ষত্রে দ্রোণাচার্য ভূমি পূজা সম্পন্ন করবেন, আপনারা সকলে আসুন। ভূমি পূজা বেশ ঘটা করেই হলো। পূজা দেখতে আসা জনপদবাসীরা আগাম খবর পেয়ে গেল কবে কুমারদের অস্ত্র শিক্ষার প্রদর্শনী হবে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। মঞ্চের উত্তর দিকে সাধারণ প্রবেশপথ, দক্ষিণ দিকে রাজদর্শন মঞ্চ, আর বাকি দুই দিকে পশ্চিমে এবং পূর্বে দুটি বিশাল মঞ্চ তৈরি করলেন হস্তিনাপুরের দেশীয় শিল্পীরা। অস্ত্র পরীক্ষার নির্দিষ্ট দিনে মহারাজ ধৃতরাষ্ট্রের দর্শন মঞ্চটিকে আরো দর্শনীয় করে তোলা হলো। চারদিকে মুক্তার ঝালর দুলছে চন্দ্রাতপ থেকে।
মঞ্চের নির্মাণ স্তম্ভগুলি মুড়ে দেওয়া হয়েছে সোনার সুতোয়, আর তার মাঝে মাঝে উৎকীর্ণ করা হয়েছে বৈদুর্যমণি। ধৃতরাষ্ট্র তাঁর মন্ত্রীদের নিয়ে প্রেক্ষাগারের উদ্দেশ্যে রওনা হলেন। তার সঙ্গে সঙ্গে সুদৃশ্য শিবিকাগুলিতে করে মঞ্চের একদিকে উপস্থিত হলেন ধৈর্যশীলা গান্ধারী এবং মনস্বিনী কুন্তী। হস্তিনাপুরের জনপদবাসী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকল জাতির লোকেরা অনেক আগে থেকেই দুধারের মঞ্চে আসন সংরক্ষণ করছিল। মহারাজ ধৃতরাষ্ট্র উপস্থিত হবার সঙ্গে সঙ্গে দুধারে প্রেক্ষামঞ্চগুলি একেবারে মুহূর্তের মধ্যে পূর্ণ হয়ে গেল। এরা সকলেই রাজকুমারদের শিক্ষা কৌশল দেখার জন্য কৌতূহলী হয়ে এসেছে। রাজা ধৃতরাষ্ট্র, কুরুবৃদ্ধগণ, অন্যান্য রাজন্যবর্গ এবং কুরুবাড়ির স্ত্রীলোকেরা আসন গ্রহণ করলেন। জনপদ পুরবাসীরাও আসন গ্রহণ করলেন। একটু পরেই যে এই প্রদর্শনী উৎসব শুরু হবে তার ইঙ্গিত দেবার জন্য বাজনদারেরা এবার বাজনা শুরু করল। তাল লয় সমন্বিত বাদ্যধ্বনির সঙ্গে সঙ্গে দর্শকাসন থেকে তাল দিতে লাগলো হস্তিনাপুরের জনপদবাসীরা। প্রবল কৌতূহল এবং উত্তেজনায় তারা উঠে বসে নেচে কুঁদে তাল দিতে লাগলো বাজনদারের বাদ্যি বাজনার সঙ্গে। তাদের দেখতে লাগছিল তরঙ্গ ভঙ্গুর এক মহাসমুদ্রের মতো। এরপর মঞ্চের প্রবেশ পথে একটি বৃদ্ধ মানুষকে আসতে দেখা গেল। তার যুবক পুত্রটি তাকে পথ দেখিয়ে নিয়ে আসছে। বৃদ্ধের পরনে ধবধবে সাদা কাপড়, মাথার পাকা চুল কিঞ্চিত বিন্যস্ত, পাকা দাড়ি হাওয়ায় উঠছে, কাঁধে সাদা পৈতে ঝুলছে, আর আজকের এই উৎসব মুখর দিনের কথা মাথায় রেখেই যেন বৃদ্ধ কিঞ্চিত শ্বেত চন্দনের অনুলেপন গ্রহণ করেছেন। তার গলায় একটি সাদা ফুলের মালা। শ্বেত চন্দনের অলকা তিলকার সঙ্গে সাদা মালাখানি গলায় দিয়ে বৃদ্ধ যখন যুবক পুত্রের সঙ্গে মঞ্চভূমিতে প্রবেশ করলেন, তখন তাদের দেখে মনে হলো যেন মঙ্গল গ্রহের সঙ্গে আকাশের স্নিগ্ধ চাঁদখানি নেমে এসেছে ভুঁয়ে। এই বৃদ্ধ হলেন অস্ত্রগুরু দ্রোণাচার্য এবং যুবকটি তার পুত্র অশ্বত্থামা। মঙ্গল গ্রহ লাল, রজগুণের, অতি সাহসের তথা নির্ভীকতার প্রতীক, আর চাঁদ স্নিগ্ধ কিরণ সঞ্চারী বৃদ্ধত্বের প্রতীক। এখানে স্বপুত্র দ্রোণাচার্য রঙ্গমঞ্চে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাজনদারেরা বাজনা থামালো। এই মুহূর্তে দর্শক আসনের জনসমূহ নিস্তরঙ্গ সমুদ্রে পরিণত হল। রঙ্গমঞ্চের পরিবেশ হয়ে উঠল গম্ভীর। দ্রোণাচার্য রঙ্গমঞ্চে প্রবেশ করে প্রথমে ইষ্টদেবতার উদ্দেশ্যে পূজা নৈবেদ্য প্রদান করলেন। পূজা শেষের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণেরা স্বস্তিবাচন করলেন। মহারাজ ধৃতরাষ্ট্র উঠে দাঁড়ালেন। প্রেষ্যজনের হস্তস্থিত স্থালি থেকে সুবর্ণ, মণি এবং বিচিত্র বর্ণের বহুমূল্য বস্ত্র গ্রহণ করে অস্ত্রগুরু দ্রোণাচার্য এবং প্রথম গুরু কৃপাচার্যের পায়ে নিবেদন করলেন। ধৃতরাষ্ট্রের দক্ষিণে উপহার সম্পন্ন হওয়ার পর আবারও পুণ্যাহ ঘোষণা করলেন ব্রাহ্মণেরা। আর ঠিক তারপরেই রাজকুমারেরা তাঁদের অস্ত্রশস্ত্রের সম্ভার নিয়ে প্রদর্শনী মঞ্চে প্রবেশ করলেন। কুমারগণ প্রবেশ করার সঙ্গে সঙ্গে দর্শক আসন থেকে তুমুল হর্ষধ্বনি হলো এবং কুমারেরা তাঁদের কৌশল প্রদর্শনের জন্য প্রস্তুত হতে লাগলেন। অস্ত্র ভার নামিয়ে রেখে তাঁদের কেউ কোটি দেশের বস্ত্র ভালো করে এঁটে নিলেন, কেউ কাঁধ এবং উদরের বস্ত্রখণ্ড ঠিকঠাক করে নিলেন, অতিরিক্ত অস্ত্র ঘর্ষণে আঙুল ফেটে যায় বলে অঙ্গুলিত্রাণ ধারণ করলেন কেউ। যারা তীর ধনুকের কৌশল দেখাবেন তাঁরা স্কন্ধে তুন সন্নিবেশ করে ধনুকের গুণ পড়ালেন টেনে টেনে টঙ্কার দিয়ে এবং আবারও টেনে তীর মুক্ষণের একান্ত উপযোগী করে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা সপ্তনবতী পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।